আসছেন আবেদ আবেদ আলী, মানে কি চমৎকার নাম আবেদ আলী। মানে উনি সবসময় আবাদত করে বেড়ান। উনি আল্লাহর, ওনার মা বাপ বড় যত্ন করে নাম রাখছে আবেদ আলী। কানা ছেলের নাম পদ্মলোচন। মানে উনি আবাদত করে বেড়াবেন সারা জীবন। তো কি আবাদত করছেন সেটা বুঝেই তো যাচ্ছে। উনি আবেদ, আবেদ মানে হচ্ছে যিনি আবাদত করেন। তো এরা আবাদতের নামে কলঙ্ক। এই যে দস্যুপনা, এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের রিজেক্ট নিয়ে ছিনিমিনি খেলা এবং রাষ্ট্রের যে লুণ্ঠন, এই অবস্থা নাকি এই অবস্থা আগেও ছিল। হ্যাঁ, আগে ছিল, কিন্তু এরকম হরিলুট অবস্থা কখনোই ছিল না। এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই, কখনোই ছিল না। কখনোই এরকম আবেদ আলীদের এরকম দৌরাত্ম্য এই সমাজে কখনোই ছিল না। কখনোই কখনোই এই সমাজে বেনজিরের এরকম বেনজির কাণ্ড কখনোই এতটা চড়া ছিল না, এতটা বেপরোয়া ছিল না। আবেদ আলী আমাদের সমাজের সৃষ্ট, এরকম অসংখ্য আবেদ আলী ঘাপটি মেরে আছে। শুধু ঘাপটি মেরে থাকে না, এরা এখন প্রকাশ্য হচ্ছে সদর্পে এবং বীর দর্পে কথা বলছে, সেই অবস্থা চলছে। দেখেন, এই গত কয়েকদিনের আমরা যে ঘটনাগুলো দেখছি, সেই বেনজির কাণ্ড থেকে শুরু করে জেনারেল আব্দুল আজিজের যে আপনার নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের যে পরাকাষ্ঠা আমরা দেখলাম, যে উপাখ্যান আমরা দেখলাম, যে কাহিনী আমরা দেখছি, সেই বাগদাদের যে 40 আলীবাবার সেই কাহিনীকেও হার মানায়। তাদের তো সেই বাগদাদের সেই কাহিনীকেও হার মানায়। এরপরে আসলো মতিউর কাণ্ড, তার ছেলের ছাগল কাণ্ড, তারপরে আসাদুজ্জামান কাণ্ড। এই এক একজন আসছে, এখন আসছেন আবেদ আলী। মানে কি চমৎকার নাম আবেদ আলী। মানে উনি সবসময় আবাদত করে বেড়ান। উনি আল্লাহর, ওনার মা বাপ বড় যত্ন করে নাম রাখছে আবেদ আলী। কানা ছেলের নাম পদ্মলোচন। মানে উনি আবাদত করে বেড়াবেন সারা জীবন। তো কি আবাদত করছেন সেটা বুঝেই তো যাচ্ছে। উনি আবেদ, আবেদ মানে হচ্ছে যিনি আবাদত করেন। তো এরা আবাদতের নামে কলঙ্ক। এই সমস্ত ঘটনাগুলো আমরা কম বেশ পড়ে দেখে মিডিয়ার কল্যাণে জানতে পেরে আমাদের কাছে মনে হচ্ছে যেন যে বাংলাদেশটা কি আবেদ আলীদের স্বর্গরাজ্যে পরিণত হলো কিনা। ইতিমধ্যে মনে হয় হয়ে গেছে, সময় এসে গেছে এই কথা বলার, যে বাংলাদেশটা আবেদ আলীদের মানে অভয়ারণ্যে পরিণত হয়েছে, তাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এবং বাংলাদেশটা লুটেরাদের এখানে রাজত্ব, রাম রাজত্ব, এবং লুটেরাদের তস্করদের রাজত্ব এবং তাদের হেজিমনি, তাদের দৌরাত্ম্য। এবং মনে হচ্ছে যেন এই তস্কর লুটেরা এরাই বাংলাদেশের আপনার লিজ নিয়ে নিয়েছে। এবং সেইভাবে এই আমরা গত কয়েকদিন যাবত, যদি আমি 1 মাস যাবত লক্ষ্য করে থাকি, প্রত্যেকটা এই দুর্নীতির ঘটনা, প্রত্যেকটা দুর্নীতির যদি আমরা চুলচেরা লাগবে না, সামান্য বিশ্লেষণ করি, তাহলে এই উপসংহারে আমরা যাইতে পারি যে বাংলাদেশ মনে হয় এই দুষ্ট লোক লুটেরা এবং তস্করদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই উপসংহার টানতে মনে হয় খুব একটা ব্যাগ পাইতে হচ্ছে না। এখন কথা হচ্ছে, এটা কেন হইল, কেন হচ্ছে? আমার প্রথম বক্তা, আমি জানি না উনি কোন ঘরানার, যে ঘরানারে হন না কেন, ভাই একটা কথা বলছিলেন যে এটা আগেও ছিল। এই যে দস্যুপনা, এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, মানুষের রিজেক্ট নিয়ে ছিনিমিনি খেলা এবং রাষ্ট্রের যে লুণ্ঠন, এই অবস্থা নাকি এই অবস্থা আগেও ছিল। হ্যাঁ, আগে ছিল, কিন্তু এরকম হরিলুট অবস্থা কখনোই ছিল না। এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই, কখনোই ছিল না।
কখনোই এরকম আবেদ আলীদের এরকম দৌরাত্ম্য এই সমাজে কখনোই ছিল না। কখনোই কখনোই এই সমাজে বেনজিরের এরকম বেনজির কাণ্ড কখনোই এতটা চড়া ছিল না, এতটা বেপরোয়া ছিল না, এতটা বেসামাল ছিল না, এবং এতটা যেটাকে বলবে মানে তারা ভ্রুক্ষেপ করছে না। আইন কানুন এদেশের মানুষ বিন্দুমাত্র তারা মনে করছে যারা এই কাজগুলো করছে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তাদের চুলের অগ্রভাগ কেশাগ্র কেউ ছুঁতে পারবে না, এরকম তারা মনে করছে। যে কথাটা বলছিলেন উনি যে এদেরকে তড়িৎ ব্যবস্থাও করা হচ্ছে, মোটেও নয়, এটা টিপ অফ আইসবার্গ। আপনি লক্ষ লক্ষ ব্যত্যয়ের মধ্যে, লক্ষ লক্ষ লুটেরা কেসের মধ্যে, লক্ষ লক্ষ চুরির মধ্যে এবং লক্ষ লক্ষ লুটের মধ্যে মাত্র একজন দুইজন, এই একজন দুইজনকে দৃষ্টান্ত স্থাপন করার অবস্থা এটা নাই। একটা আপনি যদি ম্যাসিভ আকারে আপনি যদি এদেরকে ধরেন পাকড়াও করেন, আপনি দেখবেন রীতিমতো অচল হয়ে গেছেন, আপনার রাষ্ট্রযন্ত্র অচল হয়ে যাবে। এই অবস্থা চলে আসছে, এই অবস্থায় দেশকে নিয়ে আসা হচ্ছে। এখন যে কথাটা আমি বলতে চাইবো এগুলো বলে শেষ নাই। আপনি প্রতিদিন টকশোগুলোতে আপনি উঠলেই এসব অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন। কিন্তু সেই দুর্নীতির বিরুদ্ধে আপনারা কোথায় কথা বলছেন? আপনাদের জায়গাটা কোথায়? আপনারা কথা বলছেন না কেন? কথাটা মিডিয়া যা বলছে, সাংবাদিকরা যা বলছে এটা নিয়েই কুল পাচ্ছে না। আর রাজনৈতিক দলগুলো আর কি বলবে? বিরোধী দল বলার দরকার নেই। মিডিয়া তো ফোর্থ স্টেট, এই যে কোটা আন্দোলন নিয়ে এত কিছু হচ্ছে, হ্যাঁ, তারপরে তো মিডিয়া যা করছে এই সেন্সরশিপের মধ্যেও, জাতীয় পার্টির কোনো ভূমিকা নাই। তারা যা করছে, কারণ তাদেরকে তো ভাত মাছ খাইতে হবে, তাদের তো রুটি রুজির ব্যবস্থা করতে হবে, তারা যে পত্রিকাতে চাকরি করে সেটা তো মিনিমাম হালাল করতে হবে। এই জন্য হইলেও কিছুটা এগুলো বের ওঠে, এটা টিপ অফ আইসবার্গ। এখন আমি যেটা বলতে চাইবো এটা কেন হচ্ছে, এটার হওয়ার একটা কারণ হচ্ছে, এটা আমার অবজারভেশন, সেটা হচ্ছে যেখানে এই অনৈতিক সমাজ এখন বাংলাদেশে লালিত এবং পালিত হচ্ছে, আশ্রিত হবে এবং প্রশ্রয় পাচ্ছে অনৈতিক সমাজ। বাংলাদেশে আমাদের যারা সরকারি দলে আছেন, সরকারি দলের পৃষ্ঠপোষকতা পাচ্ছেন, ওনারা শুধু উন্নয়ন উন্নয়ন আর ডেভেলপমেন্ট এটাই দেখছেন। হ্যাঁ, এটার পাশাপাশি বাংলাদেশ আজ অনৈতিক সমাজে পরিণত হচ্ছে, এই অনৈতিক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। অনৈতিক, আমি কেন বললাম এই কথাটা, এই যে আপনি যে কতগুলো কথা এখন আমি বললাম, যে কতগুলো দুর্নীতির কথা আমরা আলোচনা করছিলাম, এই দুর্নীতিগুলো মানুষ করে এরা মনে করতেছে, এরা সবাই মনে করতেছে যে এরা পার পেয়ে যাবে। যতটুকু তাদেরকে ধরা হচ্ছে, আইনের আয়তা আনার যে ব্যবস্থা করা হচ্ছে, এটাতে করে সময় পার হয়ে যাবে, কালক্ষেপণ হবে, তাদের কেশাগ্রহ কিছু হবে না। তারা এত এত সম্পদের মালিক হয়েছে যে এর একটা অংশ এই মামলা মোকদ্দমা থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে তারা এটা ঢালবে এবং ঢেলে এই ব্যাপারগুলোকে নিউট্রালাইজ করতে সক্ষম হবে বলে তাদের ধারণা আছে। তাদের বদ্ধমূল ধারণা যে যে তারা এই সবগুলোকে এত প্রচুর টাকা ঢালবে, ঢেলে এটাকে এক পর্যায়ে স্বাভাবিক করে নিয়ে আসবে, স্বাভাবিক করে নিয়ে আসার পরে 5-10 বছর পরে চাপা পড়ে যাবে। এবং তাই হচ্ছে, আপনি প্রত্যেকটা ঘটনা দেখেন, আপনি প্রত্যেকটা দুর্নীতির ঘটনা দেখেন, অন্যায়ের ঘটনা দেখেন, একটার পর একটা চাপা পড়ে যাচ্ছে। আপনি 2-3 বছর হওয়ার পরে মানুষের খেয়ে দেয় এগুলো কাম নাই যে এগুলো করে। আপনি যে দেশে মন্ত্রী চোরা কারবারের সাথে জড়িত বলে অভিযোগ আছে, আমি নাম ধরে বলছি, পত্রিকাতে এসছে যে যশোরে গরু চোরা চালানির সাথে নাকি সেই মন্ত্রী এবং তার পোষ্যরা এবং তার গংরা জড়িত, এবং সেটাকে নিয়ে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগে আছে। কিভাবে? এর আগে তো এই যে যিনি টুকরো টুকরো হলেন, এই যে এমপি, তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের আপনার অভিযোগ উঠছে। এই যে অভিযোগগুলো উঠছে, এগুলো এত বেশি হর হামেশা উঠছে এবং এত বেশি উঠছে যে এগুলো নিয়ে জনমনে এক ধরনের মিথ এন্ড মিথোলজি আছে যে এদের কিছুই হবে না, এদেরকে দুই একটা শাস্তির নামে
অভিযোগের নামে, আইনের আওতার আনার নামে একটা আইওয়াস হবে মাত্র, এবং চূড়ান্ত বিচারে এরা মাপ পেয়ে যাবে এবং পরে আবার এদের কিছুই বলবেন। হবে না। এটা হলো কি কনসেপশন, এটা হলো কনসেপশন। আমি শেষ কথা, একদম শেষ করে দিচ্ছি। শেষ কথা হচ্ছে, আপনি বলছেন যে এরা কোটি কোটি টাকা, এই যে আবেদ আলী কয়েক কোটি টাকা কোথায় পাইলো, কিভাবে পাইলো? এটা তো এখন আমরা সবাই জানি কয়েক কোটি টাকা সে পেয়েছে, 10টা। শুধু আমি বিসিএস বলি না, একটা আরো কথা, কিছু পরীক্ষার প্রশ্ন পাস করে কথা তারপরে বলি। সে পেয়েছে, এবং এই সেগুলা সে কতগুলো আল্লাহর রাস্তায় বাংলাদেশে, খরচ না করেছে সেটাও কতগুলো বলেছে। প্রশাসন, বাংলাদেশে কতগুলো দপ্তর আছে, আপনার এই পিএসসি বলেন, আপনি এজি অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, তারপরে শেষ আপনার করবেন, আবার বলবেন আইন মামুন ভাই। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন হুম। দপ্তর আছে বলেন, তারপর এরকম কিছু দপ্তর আছে যে দপ্তরগুলোর বলা হয় মানুষ বলা বলি করে ইট পাথর পর্যন্ত টাকা খায়, ইট এবং পাথর, এগুলো মানুষ বলা বলি করে। এই অবস্থা, আপনি হয়তো কেউ একজন বলবেন, বা আমার পূর্ববর্তী বক্তা একজন বলছিলেন যেটা আগের সরকারের আমলেও এরকম ছিল। আমি একবারে দায়িত্ব নিয়ে বলছি, কোন ইতিপূর্বে কোন সরকারের আমলে এতটা হরিলুট এবং এতটা নিজের মনে করে নাই, কেউ কখনো করে নাই। দেশে কিছুটা হইলো আইন শৃঙ্খলা ছিল, দেশে কিছুটা হইলো, এখন তো মনে করতেছে এটা আমার সম্পদ, এটা আমি লিজ নিয়ে নিছি। আমি যেখানে পারতেছে, যিনি যেখানে পারতেছেন সেখানে হরিলুট করছেন, সেখানে সুবিধা নিচ্ছেন, মানুষকে বঞ্চিত করছেন, মানুষকে সেবা থেকে বঞ্চিত করছেন, এবং চুরি করছেন, অনেক ডাকাতি ধন্যবাদ করছেন, মামুন ভাই। প্রহার করছেন। এখন এখন না, এগুলো আমরা টকশোগুলোতে আলোচনাই করছি শুধুমাত্র। আমার মতে বাংলাদেশের খোল নলচে পাল্টে ফেলানোর একটা সুযোগ আছে, একটা সময় আসছে। দিস ইজ হাই টাইম। আর কোন শুধু রেজিম পরিবর্তন নয়, বাংলাদেশের সিস্টেম পরিবর্তনে আমার মতে একটা জাতীয় এবং রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। কারণ এরপরে যদি কোনো কারণে সরকারের পরিবর্তন হয়, তারাও সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে না। দেশের প্রত্যেকটা অর্গান ঘুণে ধরেছে, প্রত্যেকটা ব্যবস্থা খসে পড়েছে। সুতরাং যেটা করতে হবে বা করতে হবে এটা আমার বিষয় নয়, মানুষের দাবি, সাধারণ মানুষের দাবি। মানুষ এখন খেয়ে হারিয়ে ফেলেছে, মানুষ এখন উদাসীন হয়ে গেছে। এই যে আলোচনাগুলো আমরা করছি গ্রামে গঞ্জে যেখানে সেখানে, সবাই একই কথা বলে যে যার শক্তি আছে। দেখেন কালকে টেলিভিশনে একজন বলতেছিল যে এই আবেদ আলী তার এলাকার লোকজনরা কিভাবে কি করতে বলতেছে, উনি দান খয়রাত করতেছেন, আমরা দেখতেছি উনি দান খয়রাত করতেছেন মানুষের কাছে। সে কি করতো না করতো এগুলো নিয়ে কোনো, একজন বলতেছে জোর যার মুল্লুক তার। এটাই এখন নিয়মে পরিণত হচ্ছে, এটাই এবং প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মামুন ভাই, শুনবো আপনাকে আবারও। অসংখ্য ধন্যবাদ।